শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই করোনাকালীন সময়ের ভেতরে তোমরা সবাই ভালো আছো এবং তোমরা ভালো এবং সুস্থ থাকো, এটাই আমার কামনা। আজকে তোমাদের নবম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাস নেব। আর আজকে আমি ক্লাস নেব প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। প্রথমে আমরা জানব আসলে কৃষি প্রযুক্তিটা কি। এখানে প্রথমে আমরা মূল বইয়ে ফিরে আসি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। তাহলে আমরা কি বুঝবো যে কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক, তার মানে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। বলছে যে মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, আমরা কৃষিকাজ করার জন্য যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তি সম্পর্ক রয়েছে। বলছে যে প্রতিটি কৃষিকাজের জন্য সুনির্দিষ্টভাবে সেখানে কৃষি প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা জমিতে বই, তাহলে সেখানে বই ব্যবহার অবশ্যই বা এখন আধুনিক প্রযুক্তি অনুযায়ী সেই বই দেওয়ার কাজেও আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি। বর্তমান কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটা এখন ব্যবসায়িক বিষয়ে উন্নীত হয়েছে। বলছেন যে বর্তমান কৃষি আর শুধু পারিবারিক, তার মানে প্রাথমিক পর্যায়ে বা এর আগে আমরা যখন কৃষিকাজ করেছি সেখানে শুধু আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্যই চাষাবাদ করছি, কিন্তু এখন সেটা আমরা করি না। কেন করি না? যে আমরা এখন কৃষিতে প্রযুক্তি ব্যবহার করি, আর প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে আগে আমরা যে খাদ্যশস্য উৎপাদন করতাম তা এখন অনেক গুণ বেশি উৎপাদন করতে পারি। তাই সেগুলোকে আমরা কি করি, শুধু পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা জমি চাষাবাদ করি না। জমি চাষাবাদ করি, আমাদের পারিবারিক চাহিদা মেটাই এবং অতিরিক্ত বা অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো আমরা অর্থনৈতিকভাবে অর্থ উপার্জন করতে পারি। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকে বোঝাতো। কিন্তু এখন কৃষির প্রতিটি কাজে প্রযুক্তি ব্যবহার, খরচা দিয়ে ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরা উচ্চতার জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করছে। তাহলে এখানে আমরা যে বিষয়টি করছি যে কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা কৃষিকাজ করতে গেলে কৃষি প্রযুক্তি সেখানে আমরা ব্যবহার করি। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে বলছে যে কৃষি প্রযুক্তি কি বা কৃষি প্রযুক্তি কাকে বলে? যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, তাহলে বলছে যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কৃষিকাজ এখন শুধু মানুষের পারিবারিক চাহিদা মেটানোর জন্য নয়, সেখানে আমরা পারিবারিক চাহিদা মেটানোর পরেও নিজেদের আর্থিক বা অর্থনৈতিক যে সমস্যা সেটা সমাধান করতে পারি। এরপরে আমরা আসবো প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। আমরা এখন ফসল নির্বাচন সম্পর্কে জানি। ফসল নির্বাচন সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমরা সব জমিতে সব রকম ফসল কিন্তু হয়, কিন্তু এইটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, একটা জমিতে কিন্তু সবসময় একই ফসল ভালো জন্মে না। হয়তো একটা জমিতে ধান ভালো হয়, অন্য আরেকটা জমিতে পাট ভালো হয়। এভাবে আমরা মাটির উপর ডিপেন্ড করে আমরা ফসল নির্বাচন করব। তো আমরা মূল গল্পে আসছি
এখানে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন, মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। এখন আসি মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। তাহলে কি বলছে যে ফসল উৎপাদনের কিন্তু আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে মাটি। মাটি ছাড়া কিন্তু ফসল আমরা চাষাবাদ করতে পারি না। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। বলছে যে ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্য, তারপরে মাটির বিভিন্ন গুণাগুণ আছে বা মাটির বৈশিষ্ট্যের উপরে সেই ফসল উৎপাদনটা পুরোপুরি নির্ভর করে। মাটি হচ্ছে পানীয় মাটির প্রাকৃতিক উৎস। বলছে মাটি হচ্ছে পানীয় পুষ্টি প্রাকৃতিক উৎস। তারপরে আমরা চাষাবাদ করি সেই ফসলগুলো মাটি থেকেই কিন্তু পানীয় প্রাকৃতিক উৎসগুলো গ্রহণ করে। সব মাটিতে সব ফসল ভালো জন্মায় না। কি বলছে, আমি যেটা আগে বলেছি যে সব মাটিতে কিন্তু সব ফসল ভালো জন্মায় না। যেমন ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি পছন্দ করে, অপরদিকে বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মে। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও ফসলযোগ্য। তার মানে কি বলছে, প্রথমে আমরা বলছি যে এক এক ফসল এক এক জমিতে ভালো জন্মে। তবে আমাদের এখানে বা আমাদের দেশে পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দ্বারা সৃষ্টি হয় সব রকম ফসল আমরা রোপণ করতে পারি বা উৎপাদন করতে পারি। এখন আসি বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও ফসলযোগ্য। মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচার করে। এখানে মাটি বলতে প্রাথমিক পর্যায়ে যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে যে মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, ফসল আমরা যে চাষাবাদ করি জন্মায়। তারপরে কি বলছে যে যেখানে বন সৃষ্টি হয়, গাছপালা সৃষ্টি হয় আর গবাদি পশু বিচারণ করতে পারে। গবাদি পশু বিচারণ করে, ঘাস খায়, অন্যান্য আরো জিনিসপত্র তারা খায়। আচ্ছা, গবাদি পশু বিচারণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি ঝটপট বলে থাকেন যে ভুটাতে গভীরে যতটুকু লাঙলের ফলা পৌঁছে যা ফসল উৎপাদন উপযোগী তাই মাটি। কারোর কাছে যদি কৃষি মাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে সে বলে যে আমরা যে চাষাবাদ করি লাঙলের ফলা, যেটি মাটির যতটা গভীরে পৌঁছে বা ফসল উৎপাদন উপযোগী হচ্ছে তাই হচ্ছে মাটি। অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। তাহলে আমরা মূলত মাটি বলতে পারি, মাটি কাকে বলে বলতে পারি যে মাটি হচ্ছে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে আমরা মাটি বলব। তাহলে এখানে কোশ্চেন আসছে মাটি কাকে বলবো। অর্থাৎ ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য এই স্তরে নিহিত, কারণ ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য। তো যাই হোক, এরপরে আসি, আগে বলা হয়েছে যে বাংলাদেশের মাটি অল্প বিস্তর, সব ফসলই জন্ম, কিন্তু সব অঞ্চলের মাটি বৈশিষ্ট্য একক নয়। তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও আলু, আবার কোথাও পাট ভালো হয়। নিচে বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। তাহলে আমরা এখানে প্রথম আসতে পারি যে ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম বলতে আমরা মাটিকেই বলতে পারি। আর ফসল উৎপাদনের জন্য মাটির উপরে কিন্তু আমরা পুরোপুরি নির্ভরশীল। আচ্ছা, তারপরে এখানে আসতেছে যে সব অঞ্চলের মাটিতে সব ফসল ভালো জন্মে, এক এক অঞ্চলের মাটিতে এক রকম ফসল ভালো জন্মে। এবার আসো যে মাটি কাকে বলে। কৃষকের ভাষায় 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। তাহলে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠে 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে আমরা মাটি বলব। এবার আমরা আসি যে কোন জমিতে
ধান, গম বা অন্যান্য ফসল কেমন জমিতে বা কেমন মাটিতে ভালো জন্মে। প্রথমে আসি যে কঙ্কর ধান চাষের মাটির বৈশিষ্ট্য। আমি দুটো বিষয় নিয়ে এখন বলছি। প্রথমে একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে গম। ওগুলো প্রথমে আসি। এক, কঙ্কর বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। তার মানে ধান চাষের জন্য তাহলে সবচেয়ে কোন মাটি ভালো? এঁটেল দোআঁশ মাটি। নদ নদী অববাহিকা ও হাওড়া এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়। তাছাড়া কি বলছে যে নদ নদীর অববাহিকা হাওড়া এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। এবার আসি গম। উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতে গম চাষ করা হয়। তাহলে গম চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এখন আসো 2 নম্বর ধান চাষ। প্রকার ভেদে উঁচু ও মাঝারি নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়। তাহলে প্রকার ভেদে কি বলছে? নিচু মাঝারি নিচু সব ধরনের জমিতে ধান চাষ করা হয়, তবে নিচু জমিতে বোরো আর জলি আমন চাষ করা হয়। তাহলে আমরা এবার আসি গম চাষ। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গম চাষ হয়। সবচেয়ে গম চাষ ভালো হয় কোথায়? দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য সবচেয়ে ভালো হয়। এবার আসি 3 নম্বর ধান চাষ। মাটি অম্লত্বক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। বলছে মাটি অম্লত্বক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। 3 নম্বর গম। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরে গমের আবাদ হয়। এবার আসে 4 নম্বর ধান। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা আমরা বাড়াতে পারি। মাটিতে জৈব পদার্থ মাটির প্রাণ বলা হয়। তবে যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম সেখানে কম্পোস্ট সার আমরা ব্যবহার করে মাটির জৈব পদার্থকে আমরা বাড়াতে পারি। 4 নম্বর গম। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না। বিশেষ করে হাওড়া অঞ্চলে গমের আবাদ করা হয় না। 5 নম্বর মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির মাত্রা বৃদ্ধি করা যায়। যে মাটির বীজ অম্লত্ব খাদ্যের মাত্রা 6.0 থেকে 7.0 সেসব মাটিতে গম ভালো হয়। তাহলে আমরা এখানে ধান ও গম কেমন জমিতে বা কেমন মাটিতে ধান ও গম ভালো হয় সেটি এখন আমরা আলোচনা করলাম। এবার আসি পাট এবং ডাল। 1 নম্বর ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদী পরিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। এখানে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদী পরিবাহিত যেখানে পলি থাকে আর কি, নদ নদী পরিবাহিতায় সেখানে আমরা পাট চাষটা ভালো করতে পারি। ডাল চাষ। উঁচু মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য ভালো। এখানে একটা নোট করা দরকার যে ডাল আমরা চাষ করবো, ডাল ফসল কিন্তু পানি সহ্য করতে পারে না, তাই যেখানে পানি নিষ্কাশনযোগ্য বা উঁচু জমি সেখানে কিন্তু আমরা ডাল চাষ করবো। 2 নম্বর পাট। নদীবাহিত গভীর পলিমাটির পাট চাষের জন্য বিশেষ উপযোগী। 2, ডাল নিরপেক্ষ বা খালি উঁচু মাটিতে ভালো হয়। 3 নম্বর পাট। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট ভালো হয়। বলছে যে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কিন্তু পাটটা ভালো জন্মে। 3 নম্বর শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসলের জন্য উপযোগী। যদি এরূপ আবহাওয়া বৃষ্টিপাত থাকে তবে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে। এবার ডাল। 4 নম্বর বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু মাঝারি নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়। তাহলে কি বলছে? সাধারণত ডালটা আমরা যখন চাষ করবো সেখানে অবশ্যই দেখব যে সেখানে পানি নিষ্কাশন থাকে। দ্বিতীয়ত ডাল চাষটা কিন্তু বিনা চাষে করা যায়, সেদিকটাও আমরা খেয়াল রাখবো। তাহলে মোটামুটি আমরা আজকের
প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তিটাকে সেটা আমরা জানলাম যে যেগুলোকে কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। আর এখানে আসি প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। তার মানে আমরা যখন ফসলটা চাষাবাদ করব তখন মাটি নির্বাচন করব, তবে এক এক অঞ্চলের মাটি এক এক রকম, তাই মাটিটা আমরা নির্বাচন করে যেখানে যে ফসলটা হয় ঠিক সেইখানে সেই ফসলটা আমরা রোপণ করবো। এতে কি হবে, এতে আমাদের ফসল উৎপাদন বেশি হবে, তাছাড়া অর্থনৈতিক দিক দিয়েও আমরা স্বাবলম্বী হতে পারবো। আর এখানে প্রথমে বলতেছে যে মাটি ফসল উৎপাদন, আচ্ছা এখানে আর আছে কি, মাটি কাহাকে বলে, যে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে আমরা মাটি বলবো, এটাই মূলত। আর আমি এখানে ধান, গম, পাট, ডাল এই কটা পড়লাম। আমি প্রথম থেকে এই পর্যন্ত ডাল চাষাবাদ পর্যন্ত তোমরা সুন্দর করে রিডিং করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, এবং বারবার মূল বিষয়টা বা প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন এবং প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি সুন্দর করে মূল বইটা বারবার রিভাইজ করবে। তো যাই হোক, এখন আমি আমার ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। আর সবার জন্য দোয়া করি তোমরা এই করোনাকালীন সময়ের মধ্যে দিয়েও নিজেদের শরীরের প্রতি যত্ন নিয়ে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই করোনাকালীন সময়ের ভেতরেও তোমরা সবাই ভালো আছো এবং তোমরা ভালো এবং সুস্থ থাকো, এটাই আমার কামনা। আজকে তোমাদের নবম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাস নেব। আর আজকের আমি ক্লাস নেব প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। প্রথমে আমরা জানব আসলে কৃষি প্রযুক্তিটা কি। এখানে প্রথমে আমরা মূল বইয়ে ফিরে আসি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। তাহলে আমরা কি বুঝবো, যে কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক, তার মানে একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। বলছে যে মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, আমরা কৃষিকাজ করার জন্য যে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করি সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তি সম্পর্ক রয়েছে। বলছে যে প্রতিটি কৃষিকাজের জন্য সুনির্দিষ্টভাবে সেখানে কৃষি প্রযুক্তি অতপ্রতভাবে জড়িত। যদি আমরা জমিতে বই, তাহলে সেখানে বই ব্যবহার অবশ্যই বা এখন আধুনিক প্রযুক্তি অনুযায়ী সেই বই দেওয়ার কাজেও আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি। বর্তমান কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটা এখন ব্যবসায়িক বিষয় উন্নীত হয়েছে। বলছেন যে বর্তমান কৃষি আর শুধু পারিবারিক, তার মানে প্রাথমিক পর্যায়ে বা এর আগে আমরা যখন কৃষিকাজ করেছি সেখানে শুধু আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্যই চাষাবাদ করছি, কিন্তু এখন সেটা আমরা করি না। কেন করি না? যে আমরা এখন কৃষিতে প্রযুক্তি ব্যবহার করি, আর প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে আগে আমরা যে খাদ্যশস্য উৎপাদন করতাম তা এখন অনেক গুণ বেশি উৎপাদন করতে পারি। তাই সেগুলোকে আমরা কি করি, শুধু পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমরা জমি চাষাবাদ করি না। জমি চাষাবাদ করি আমাদের পারিবারিক চাহিদা মেটাই, এবং অতিরিক্ত বা অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো আমরা অর্থনৈতিকভাবে অর্থ উপার্জন করতে পারি। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে বীজ বুনে ঘরের ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকে বোঝাতো, কিন্তু এখন
কিন্তু এখন কৃষির প্রতিটি কাজে প্রযুক্তি ব্যবহার খরচাদি ফসলের বাজার মূল্যের মাপকাঠিতে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরা উচ্চতার জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করছে। তাহলে এখানে আমরা যে বিষয়টি করছি যে কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের সাথে এখন অতপ্রতভাবে জড়িত। এখন আমরা কৃষিকাজ করতে গেলে কৃষি প্রযুক্তি সেখানে আমরা ব্যবহার করি। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে বলছে যে কৃষি প্রযুক্তি কি বা কৃষি প্রযুক্তি কাকে বলে? যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, তাহলে বলছে যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কৃষিকাজ এখন শুধু মানুষের পারিবারিক চাহিদা মেটানোর জন্য নয়, সেখানে আমরা পারিবারিক চাহিদা মেটানোর পরেও নিজেদের আর্থিক বা অর্থনৈতিক যে সমস্যা সেটাও সমাধান করতে পারি। এরপরে আমরা আসবো প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। আমরা এখন ফসল নির্বাচন সম্পর্কে জানি। ফসল নির্বাচন সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমরা সব জমিতে সব রকম ফসল কিন্তু হয়, কিন্তু এইটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, একটা জমিতে কিন্তু সবসময় একই ফসল ভালো জন্মে না। হয়তো একটা জমিতে ধান ভালো হয়, অন্যখানে অন্য আর একটা জমিতে পাট ভালো হয়। এভাবে আমরা মাটির উপর ডিপেন্ড করে আমরা ফসল নির্বাচন করব। তো আমরা মূল আলোচনা মূল গল্পে আসছি। এখানে প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন, মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। এখন আসি মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। তাহলে কি বলছে যে ফসল উৎপাদনের কিন্তু আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে মাটি। মাটি ছাড়া কিন্তু ফসল আমরা চাষাবাদ করতে পারি না। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। বলছে যে ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্য, তার মানে মাটির বিভিন্ন গুণাগুণ আছে বা মাটির বৈশিষ্ট্যের উপরে সেই ফসল উৎপাদনটা পুরোপুরি নির্ভর করে। মাটি হচ্ছে পানীয় মাটির প্রাকৃতিক উৎস। বলছে মাটি হচ্ছে পানীয় পুষ্টি প্রাকৃতিক উৎস। তারপরে আমরা চাষাবাদ করি সেই ফসলগুলো মাটি থেকেই কিন্তু পানীয় প্রাকৃতিক উৎসগুলো গ্রহণ করে। সব মাটিতে সব ফসল ভালো জন্মায় না। কি বলছে, আমি যেটা আগে বলেছি যে সব মাটিতে কিন্তু সব ফসল ভালো জন্মায় না। যেমন ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি পছন্দ করে, অপরদিকে বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও বর্ষণযোগ্য। তার মানে কি বলছে, প্রথমে আমরা বলছি যে এক এক ফসল এক এক জমিতে ভালো জন্মায়। তবে আমাদের এখানে বা আমাদের দেশে পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দ্বারা সৃষ্টি হয় সব রকম ফসল আমরা রোপণ করতে পারি বা উৎপাদন করতে পারি। এখন আসি বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও বর্ষণযোগ্য। মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচারণ করে। এখানে মাটি বলতে প্রাথমিক পর্যায়ে যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে যে মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, ফসল আমরা যে চাষাবাদ করি জন্মায়। তারপরে কি বলছে যে যেখানে বন সৃষ্টি হয়, গাছপালা সৃষ্টি হয় আর গবাদি পশু বিচারণ করতে হয়। গবাদি পশু বিচারণ করে, ঘাস খায়, অন্যান্য আরো জিনিসপত্র আমরা খাই। আচ্ছা, গবাদি পশু বিচারণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি ঝটপট বলে থাকেন যে ভূতাতের গভীরে যতটুকু লবণের ফলক পৌঁছে যা ফসল উৎপাদন উপযোগী তাই মাটি। কারোর কাছে যদি কৃষি মাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে সে বলে যে আমরা যে চাষাবাদ করি লাগানোর ফলা যেটি মাটির যথা গভীরে পৌঁছে বা ফসল উৎপাদন উপযোগী হচ্ছে তাই হচ্ছে মাটি। অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের
15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। তাহলে আমরা মূলত মাটি বলতে পারি, মাটি কাকে বলতে পারি যে মাটি হচ্ছে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে আমরা মাটি বলব। তাহলে এখানে কোশ্চেন আসছে মাটি কাকে বলবো। অর্থাৎ ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য এই স্তরে নেই, কারণ ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য। তো যাই হোক, এরপরে আসি। আগেই বলা হয়েছে যে বাংলাদেশের মাটি অল্প বিস্তর, সব ফসলই জন্মে, কিন্তু সব অঞ্চলের মাটি বৈশিষ্ট্য একক নয়। তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও আলু, আবার কোথাও পাট ভালো হয়। নিচে বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। তাহলে আমরা এখানে প্রথম আসতে পারি যে ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম বলতে আমরা মাটিকেই বলতে পারি। আর ফসল উৎপাদনের জন্য মাটির উপরেই কিন্তু আমরা পুরোপুরি নির্ভরশীল। আচ্ছা, তারপরে এখানে আসতেছে যে সব অঞ্চলের মাটিতে সব ফসল ভালো জন্মে না। এক এক অঞ্চলের মাটিতে এক রকম ফসল ভালো জন্মে। এবার আসো যে মাটি কাকে বলে। কৃষকের ভাষায় 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। তাহলে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠে 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে আমরা মাটি বলব। এবার আমরা আসি যে কোন জমিতে ধান, গম বা অন্যান্য ফসল কেমন জমিতে বা কেমন মাটিতে ভালো জন্মে। প্রথমে আসি যে কঙ্কর ধান চাষের মাটির বৈশিষ্ট্য। আমি দুটো বিষয় নিয়ে এখন বলছি। প্রথমে একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে গম। ওগুলো প্রথমে আসি। এক, কঙ্কর বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। তার মানে ধান চাষের জন্য তাহলে সবচেয়ে কোন মাটি ভালো? এঁটেল দোআঁশ মাটি। নদ নদী অববাহিকা ও হাওড়া এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো। তাছাড়া কি বলছে যে নদ নদীর অববাহিকা হাওড়া এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। এবার আসি গম। উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা হয়। তাহলে গম চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে উঁচু ও মাঝারি উঁচু জমি, গম চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এখন আসো 2 নম্বর, ধান চাষ। প্রকার ভেদে উঁচু ও মাঝারি নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে মোরগ ও জলিয়াও চাষ করা হয়। তাহলে প্রকার ভেদে কি বলছে? নিচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধান চাষ করা হয়, তবে নিচু জমিতে মোরগ আর জলিয়াও চাষ করা হয়। তাহলে আমরা এবার আসি গম চাষ। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গম চাষ করে। সবচেয়ে গম চাষটা ভালো হয় কোথায়? দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য সবচেয়ে ভালো হয়। এবার আসি 3 নম্বর, ধান চাষ। মাটি অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। বলছে মাটি অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। 3 নম্বর, গম। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরে গমের আবাদ হয়। এবার আসলে 4 নম্বর, ধান। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা আমরা বাড়াতে পারি। মাটিতে জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়। তবে যে মাটিতে জৈব পদার্থ পরিমাণ কম সেখানে কম্পোস্ট সার আমরা ব্যবহার করে মাটির জৈব পদার্থকে আমরা বাড়াতে পারি। 4 নম্বর, গম। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না। বিশেষ করে হাওড়া অঞ্চলে গমের আবাদ করা হয় না। 5 নম্বর, মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদি মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির মাত্রা বৃদ্ধি করা যায়। যে মাটির পিএইচ অম্লত্ব খারত্বের মাত্রা 6.0 থেকে 7.0 সেসব মাটিতে গম ভালো হয়। তাহলে আমরা এখানে ধান ও গম কেমন জমিতে বা কেমন মাটিতে ধান ও গম ভালো হয়
সেটি এখন আমরা আলোচনা করলাম। এবার আসি পাট এবং ডাল। 1 নম্বর, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী পরিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। এখানে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী পরিবাহিত, যেখানে পলি থাকে আর কি, নদ-নদী পরিবাহিতায়, সেখানে আমরা পাট চাষটা ভালো করতে পারি। ডাল চাষ, উষ্ণ মাদারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ এবং পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য ভালো। এখানে একটা নোট করা দরকার যে ডাল আমরা চাষ করবো, ডাল ফসল কিন্তু পানি সহ্য করতে পারে না, তাই যেখানে পানি নিষ্কাশনযোগ্য বা উঁচু জমি সেখানে কিন্তু আমরা ডাল চাষ করবো। 2 নম্বর, পাট, নদীবাহিত গভীর পলি মাটির পাট চাষের জন্য বিশেষ উপযোগী। 2, ডাল নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। 3 নম্বর, পাট দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট ভালো হয়। বলছে যে দোআঁশ বেলে দোআঁশ মাটিতে কিন্তু পাটটা ভালো জন্মে। 3 নম্বর, শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসলের জন্য উপযোগী। যদি এরূপ আবহাওয়া বৃষ্টিপাত থাকে তবে বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দিবে। এবার ডাল। 4 নম্বর, বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু মাথায় নির্বাচন করতে হবে। জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়। তাহলে কি বলছে, সাধারণত ডালটা আমরা যখন চাষ করবো সেখানে অবশ্যই দেখব যে সেখানে পানি নিষ্কাশন থাকে। দ্বিতীয়ত, ডাল চাষটা কিন্তু বিনা চাষে করা যায়, সেদিকটাও আমরা খেয়াল রাখবো। তাহলে মোটামুটি আমরা আজকের প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তিটাকে সেটা আমরা জানলাম, যে যেগুলোকে কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। আর এখানে আসি প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। তার মানে আমরা যখন ফসলটা চাষাবাদ করব তখন মাটি নির্বাচন করবো। তবে এক এক অঞ্চলের মাটি এক এক রকম, তাই মাটিটা আমরা নির্বাচন করে যেখানে যে ফসলটা হয় ঠিক সেইখানে সেই ফসলটা আমরা রোপণ করবো। এতে কি হবে, এতে আমাদের ফসল উৎপাদন বেশি হবে, তাছাড়া অর্থনৈতিক দিক দিয়েও আমরা স্বাবলম্বী হতে পারবো। আর এখানে প্রথমে বলতেছে যে মাঠ ফসল উৎপাদন। আচ্ছা, এখানে আর আছে কি, মাটি কাহাকে বলে, যে কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে আমরা মাটি বলবো, এটাই মূলত। আর আমি এখানে ধান, গম, পাট, ডাল এই কটা পড়লাম। আমি প্রথম থেকে এই পর্যন্ত, এই ডাল চাষাবাদ পর্যন্ত তোমরা সুন্দর করে রিডিং করবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, এবং বারবার মূল বিষয়টা বা প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন এবং প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি সুন্দর করে মূল বইটা বারবার রিভাইজ দেবে। তো যাই হোক, এখন আমি আমার ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। আর সবার জন্য দোয়া করি, তোমরা এই গরমকালীন সময়ের মধ্যে দিয়েও নিজেদের শরীরের প্রতি যত্ন নিয়ে তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।